আসসালামু আলাইকুম। আজকে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে জানব। তো এই ফিগারটাতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াস থেকে এক ধরনের ব্যাগের মতো কিছু জিনিস বের হয়েছে, অর্থাৎ অঙ্গাণু বের হয়েছে। এটার নামই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এই ব্যাগটা দেখতে অনেকটা গলগি বডির মতো না? তো গলগি বডিতে আমরা যেরকম পড়েছিলাম যে সিস্টার্নি আছে, এইখানেও এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও ভৌত গঠনে আমরা দেখব যে সিস্টার্নি আছে, এবং এই ব্যাগগুলোকে সিস্টার্নি বলা হয়। এছাড়াও আমরা গলগি বডিতে দেখেছিলাম যে সেখানে আর কি কি থাকে, ভেসিকল এবং ভ্যাকুল থাকে। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও এইখানে ভেসিকল থাকবে, সাথে ভ্যাকুল থাকবে না, বা টিউবিউল থাকবে। তো এই জায়গাটার মধ্যে কিছু পার্থক্য আছে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডি, বথ কেসে আমরা কি দেখছিলাম? সিস্টার্নি থাকে, এটা গলগি বডিতেও থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও থাকবে, ভেসিকল থাকবে। কিন্তু আনকমনটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে টিউবিউল থাকে, টিউবিউল থাকবে। টিউবিউল মানে হচ্ছে টিউবের মতো কিছু জিনিস বা নালিকাকার একটা জিনিস। আর গলগি বডির ক্ষেত্রে সেখানে থাকবে হচ্ছে ভ্যাকুল। তাহলে আমরা কিছু পার্থক্য জানলাম, গঠনগত কিছু পার্থক্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডির মধ্যে। এবং আরও আমরা পড়েছিলাম যে গলগি বডিতে আসলে বেসিক্যালি প্যাকেট হয়, কোনো দ্রব্যাদি গলগি বডির মধ্যে গেলে প্যাকেট হয়। আচ্ছা, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে যেটা হয়, এইখান থেকে আসলে বিভিন্ন জিনিস বা বস্তু তৈরি হয়। তো কি কি জিনিস তৈরি হয় তার আগে আমাদের ভৌত গঠনটা আগে একটু ক্লিয়ার করা দরকার। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই এই চিত্রে যদি আমরা একটু খেয়াল করি, এই যে পার্টটা, এই পার্টে আমরা দেখব কিছু দানাদার বস্তু দেখা যাচ্ছে, যার নাম হচ্ছে কি রাইবোজোম। তো যেই সব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম দেখা যাবে তাদেরকে বলা হবে কি? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেহেতু দানাদার আছে এই জন্য তারা কি? অমসৃণ হবে, অমসৃণ বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যাদের গায়ে কোনো দানাদার কিছু থাকবে না, অর্থাৎ রাইবোজোম থাকবে না, তারা কি হবে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, তাহলে আমরা অমসৃণ আর মসৃণের এটা আমরা দেখি যে এখানে আসলে কি হয় বা কাজটা কি। তো এদের গঠনগত জাস্ট একটাই পার্থক্য, যে অমসৃণের ক্ষেত্রে রাইবোজোম থাকবে এবং মসৃণের ক্ষেত্রে কোনো রাইবোজোম থাকবে না। তবে এর কিছু ফাংশনাল পার্থক্য আছে। যেমন অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে যেহেতু রাইবোজোম আছে, তাহলে এখানে প্রোটিন তৈরি হবে, বাট মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে কোনো ধরনের প্রোটিন তৈরি হবে না। তাছাড়াও প্রোটিন, এক ধরনের প্রোটিন আছে যেমন এনজাইম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে এনজাইম তৈরি হবে, কিন্তু মসৃণের ক্ষেত্রে কোনো ধরনের এনজাইম তৈরি হবে না। তাহলে কি তৈরি হবে? তো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে যেমন অমসৃণে যেরকম প্রোটিন তৈরি হতো, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে হচ্ছে লিপিড, স্টেরয়েড, এগুলো তৈরি হবে। স্টেরয়েডও এক ধরনের লিপিড, বাট আলাদা করে আমরা বলতেছি, এর একটা তাৎপর্য আছে। তাহলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমরা কি পাচ্ছি? লিপিড এবং স্টেরয়েড তৈরি হচ্ছে। এবং আরও একটা জিনিস তৈরি হবে, যেমন অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এনজাইম তৈরি করতো, সেরকম মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হরমোন তৈরি করতে পারে। তাহলে এখানে হরমোন তৈরি হয়। তার মানে অন্তঃক্ষরা যে গ্রন্থিগুলো আছে, অন্তঃক্ষরা গ্রন্থি বা যেগুলোকে হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়, ইংলিশে বলা হয় কি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেখান থেকে কি হয়? হরমোন নিঃসরণ হয়। তাহলে সেই সব গ্রন্থিতে কি বেশি থাকবে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকবে। আর যেসব জায়গা থেকে এনজাইম বের হয়, অর্থাৎ হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, অর্থাৎ বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা বা এক্সোক্রাইন গ্ল্যান্ড, সেই সব জায়গাতে কোনটা বেশি থাকবে? সেই সব সেলগুলোতে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকবে। আচ্ছা, এরপর আরও একটা কাজ হচ্ছে এর এই রেটিকুলামের, সেটা হচ্ছে এটা ক্যালসিয়াম স্টোর করে রাখতে পারে, ক্যালসিয়াম স্টোর করে রাখে। তো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা খুব ভালোই ক্যালসিয়াম স্টোর করে রাখতে পারে। আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা ইসের ক্ষেত্রে পেশি কোষে, এর আরেকটা নাম হয়, সেটার নাম হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তো এই সার্কোপ্লাজমিক রেটিকুলামটা ক্যালসিয়াম স্টোর করে রাখে, এবং পরবর্তীতে আমাদের পেশি যখন সঞ্চালনের প্রয়োজন হয়, তখন এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়ামগুলো বের হয়ে যায় এবং বিভিন্ন নার্ভ সিগন্যাল ট্রান্সমিশনে হেল্প করে। এটা আরও ডিফারেন্ট একটা টপিক। তো আমরা মনে রাখবো যে অমসৃণ মসৃণ উভয়ই হোক, তাদের মধ্যে ক্যালসিয়াম আয়ন স্টোর করে রাখার একটা ক্ষমতা আছে। এবং সার্কোপ্লাজমিক রেটিকুলাম থাকে ইসের মধ্যে, সেটা হচ্ছে পেশি টিস্যুতে, এবং তারা এই ক্যালসিয়ামটাকে কাজে লাগাতে পারে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ফাংশন এই রেটিকুলামের ক্ষেত্রে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু এখানে বইতে আসি, যে বইতে আসলে কি বলছে। এই যে বইতে আমরা দেখলাম ভৌত গঠনে আমরা বললাম সিস্টানি ভেসিকল, এবং আরেকটা কি থাকে? টিউবিউল থাকে।
তারপর আমরা রাসায়নিক গঠনটাতে একটু যাই। রাসায়নিক গঠনের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি সবকিছু প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি হয়। এইখানেও প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। 60-70% প্রোটিন এবং 30-40% হচ্ছে লিপিড। এবং এরপর আমরা দেখতে পাচ্ছি এতে 15 ধরনের এনজাইম পাওয়া যায়। তাহলে এনজাইমের আমাদের এটা জানতে হবে যে লাইসোসোমে কয় ধরনের এনজাইম পাওয়া যায়, তারপর গলগি বডিতে বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কয় ধরনের পাওয়া যায়, এনজাইম পাওয়া যায়, এগুলো আমাদের জানতে হবে। এবং কোন এনজাইমগুলো পাওয়া যায় কয়েকটা আমরা নামও মনে রাখবো, গ্লুকোজ 6 ফসফেটেস, এই টাইপের এনজাইমগুলো পাওয়া যায়। আচ্ছা, এবার এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে মাইক্রোসোম কাকে বলে। তো অমসৃণ এন্ডোপ্লাজমিক যে রেটিকুলামটা আছে সেটার কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে মাইক্রোসোম বলে। তো সর্বপ্রথম যখন আবিষ্কার করা হয় তখন কিন্তু এটাকে আসলে মাইক্রোসোমই নামকরণ করা হয়েছিল। পরবর্তীতে এই মাইক্রোসোম থেকে রাইবোসোম এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আলাদা আলাদা করা হয় আর কি। তো এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আসলে একটা পর্যায়ে একে মাইক্রোসোমে বলা যায়। এরপর আমরা কাজের সম্পর্কে আমরা বলেছিলাম যে কাজ কি, অমসৃণ যে রেটিকুলামটা ছিল সেখানে প্রোটিন তৈরি হতে পারে, আর মসৃণ রেটিকুলামটা বিশেষ করে কি হয়, লিপিড, হরমোন, এই টাইপের জিনিসগুলো তৈরি হয়, ভিটামিন, স্টেরয়েড। আর অমসৃণে কি হয়, প্রোটিন, এনজাইম এগুলো তৈরি হয়। আর একটা কথা, সেটা হচ্ছে লিপিড আর প্রোটিনের অন্তর্বাহক হিসেবে কাজ করে। এখানে আরো একটা ব্যাপার আছে, এই যে প্রোটিনগুলো তৈরি হয়, প্রোটিনগুলো কিন্তু এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরেও তৈরি হয়। এন্ডোপ্লাজমিক অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে আছে তার ভিতর তৈরি হয়, এবং এরা কিন্তু কনসেন্ট্রেটেড হইতে পারে, মানে ঘন হইতে পারে এর ভিতরে প্রোটিনগুলো। আচ্ছা, আরেকটা যে কথা সেটা হচ্ছে এরা বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করতে পারে। তাহলে এই হচ্ছে কাজ। এবং আমাদের মেইন মেইন যে কাজগুলো ছিল সেগুলো আমরা এখানেই সামারি করে দিয়েছি। এবং এই পার্থক্যগুলো যদি পড়া যায় তাহলে আমাদের মোটামুটি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে সবই ক্লিয়ার হয়ে যাবে। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডির মধ্যে পার্থক্য, এরপর হচ্ছে অমসৃণ এবং মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে পার্থক্য। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডির ক্ষেত্রে আমরা পার্থক্য, গঠনগত যে একটা পার্থক্য বলেছিলাম, এছাড়াও এর কাজেরও একটা পার্থক্য আছে। যেমন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অন্তঃপরিবহনে কাজ করে, আর গলগি বডি হচ্ছে কি ক্ষরণকারী হিসেবে কাজ করে, সংশ্লেষ এবং ক্ষরণকারী। সংশ্লেষ বলতে যেমন কার্বোহাইড্রেট সংশ্লেষণ করা, ক্ষরণ বিভিন্ন জিনিসপত্র সে ক্ষরণ করে, এইগুলা। তো এই যে কিছু কিছু পার্থক্য, এগুলো আমরা মনে রাখবো। তাহলে আজকে লেকচার এই পর্যন্তই। এছাড়াও উৎপত্তি, বিস্তৃতি এগুলো নিয়ে আমি আর বিস্তারিত আলাপ করলাম না। তো বিস্তৃতি সম্পর্কে তাও যদি আমি কিছুটা আমি বলে এসেছি যে কোথায় বেশি পাওয়া যেতে পারে। যেমন গ্রন্থি কোষগুলোতে বেশি পাওয়া যেতে পারে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর লিভারে বেশি পাওয়া যেতে পারে, যেসব জায়গাগুলোতে মেটাবলিক বা বিপাকীয় কার্যাবলী বেশি হয়। তাহলে আজকে আমাদের লেকচার এই পর্যন্তই।